হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আমরা যে লাস্ট মক টেস্টটা দিয়েছিলাম সেখানে আমরা 15টা প্রশ্ন আলোচনা করেছিলাম, তো সেগুলোর অ্যান্সার তোমাদেরকে করতে বলেছিলাম। নেক্সট যে আমরা মক টেস্টটা দেবো তার যে প্রশ্নপত্র তার সঙ্গে আমরা সেই উত্তরগুলো আলোচনা করবো বলেছিলাম। তো আজকের মক টেস্ট টু আলোচনা করার আগে মক টেস্ট 1-এর যে প্রশ্নগুলো ছিল তার যে অ্যান্সারগুলো সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। তো আমাদের প্রথম প্রশ্নটা ছিল মানুষের নেফ্রনের হেনরির লুপ না থাকলে কি হয়। অপশন এ ছিল কোনো মূত্র তৈরি হবে না, মূত্রের ঘনত্ব বাড়বে। অপশন বি। অপশন সি মূত্র পরিবর্তন হবে না। অপশন ডি মূত্রের ঘনত্ব কমবে। হেনরি লুপের কাজ কি? যদিও হেনরি লুপের দু রকমের কাজ, একটা অধোগামী বাহু, একটা ঊর্ধ্বগামী বাহু। অধোগামী বাহুতে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, ঊর্ধ্বগামী বাহুতে সল্ট বা আয়ন্সগুলোর রিঅ্যাবজর্পশন হয়। তো আমি যদি ধরে নিলাম হেনরির লুপ আমি কেটে দিলাম, এক তো সল্টস আমার রিঅ্যাবজর্পশন হচ্ছে না, ওকে। দুই, আমার জল রিঅ্যাবজর্পশন হচ্ছে না, জলও বেরিয়ে যাচ্ছে। তাহলে মূত্রটা কী হবে? আমার জল থাকছে মূত্রের মধ্যে বেশি করে, তাহলে মূত্রের ঘনত্ব কী হবে? কমে যাবে, মূত্রটা গাঢ় কম হবে, মূত্রটা লঘু হবে। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে 1 নম্বর প্রশ্নের অপশন ডি। ওকে, ভালো করে শোনো, 1 নম্বর প্রশ্নের আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি। নাও কোশ্চেন নাম্বার 2 বলছে মাসিক রজচক্র হরমোনের সজ্জাক্রম। মাসিক রজচক্রের ক্ষেত্রে কোন হরমোনগুলো সিকোয়েন্সিয়ালি কাজ করে? অপশন এ ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এফএসএইচ। ওকে, অপশন বি এফএসএইচ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এফএসএইচ, এফএসএইচ, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। আশা করি এটা সকলেরই হয়েছে। অপশন বি এফএসএইচ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, যা কিনা ইস্ট্রোজেন ক্ষরণ করতে সাহায্য করে। ইস্ট্রোজেন ক্ষরিত হওয়ার পর মাসিক রজচক্র চলাকালীন যদি ডিম্বাণু নিঃসরণ হয়ে যায়, ডিম্বাণু নিঃসরণ হয়ে যাওয়ার পর আমরা জানি কর্পাস লুটিয়াম তৈরি হয় গ্রাফিয়ান ফলিকল থেকে, যেটা থেকে প্রোজেস্টেরন তৈরি হয়, যেটা ইমপ্লান্টেশন করতে সাহায্য করে। তো মাসিক রজচক্রের সময় আমার সঠিক অপশন হয়ে যাবে যে হরমোনের সজ্জাক্রম দেখা যায় সেটি হচ্ছে অপশন বি এফএসএইচ, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। নাও কোশ্চেন নাম্বার 3 ছিল কোনটি সঠিক? অ্যানিমোফাইলি, পক্ষী পরাগযোগ, হাইড্রোফাইলি, বায়ু পরাগযোগ, এন্টোমোফাইলি, শামুক দ্বারা, এবং ডি অ্যানিমোফাইলি, বায়ু দ্বারা। অ্যানিমোফাইলি পক্ষী পরাগযোগ হবে না, কারণ ওটা অর্নিথোফাইলি হতো যদি পক্ষী হতো। হাইড্রোফিলি যদি হয় তাহলে সেটা জল পরাগী হবে। এন্টোমোফিলি মানে পতঙ্গ পরাগী, শামুক একটা পতঙ্গ নয়, তাহলে অপশন বাদ। অপশন ডি হচ্ছে অ্যানিমোফাইলি, বায়ু দ্বারা। তাহলে প্রশ্ন নম্বর 4-এর আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি অ্যানিমোফাইলি, বায়ু দ্বারা। ওকে, সরি, এটা বোধহয় কোশ্চেন নম্বর 3, 4, হ্যাঁ 4, 1, 2, 3, 4, 3 নম্বর ছিল এটা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি বিষয়টি যুক্ত কার সঙ্গে? ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধির সঙ্গে ডেন্ড্রোক্রোনোলজি যুক্ত, বর্ষবলয় দ্বারা গাছের বয়স জানার সঙ্গে যুক্ত, বর্ষবলয়ের প্রকৃতি, বর্ষবলয়টা কীরকম হয় সেটা জানার জন্য যুক্ত। অপশন ডি ছিল উদ্ভিদের আবরণ। তো ডেন্ড্রোক্রোনোলজি আমাদের বর্ষবলয় দ্বারা গাছের বয়স জানার জন্য জড়িত, যেটা কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। ওকে, কোশ্চেন নম্বর 5 বলছে নিচের কোনটি হরমোনের কম ক্ষরণের সঙ্গে প্রকৃত সম্পর্কযুক্ত? হরমোনের কম ক্ষরণের সঙ্গে যুক্ত, এক হচ্ছে ডিম্বাণু সৃষ্টিতে বাধা, 2 হচ্ছে বি নম্বর অপশন টিটিনি, 3 নম্বর অপশন হচ্ছে সি, অপশন সি হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, আর অপশন ডি হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। তো বলছে কোন হরমোনটি কম ক্ষরণের সঙ্গে যুক্ত? ডিম্বাণু সৃষ্টিতে বাধা বলছে। হাইপোগ্লাইসেমিয়া কি বলছে? ইনসুলিনের কম ক্ষরণের ফলে হাইপোগ্লাইসেমিয়া হয়। ইনসুলিনের কম ক্ষরণের ফলে হাইপোগ্লাইসেমিয়া না, ইনসুলিনের কম ক্ষরণের ফলে কি হবে? আমার রক্তে গ্লুকোজের পরিমাণ উল্টে বেড়ে যাবে, তো হাইপারগ্লাইসেমিয়া হয়ে যাবে। ওকে, অপশন সি ছিল ডায়াবেটিস মেলিটাস। ইস্ট্রোজেনের কম ক্ষরণের সঙ্গে ডায়াবেটিস মেলিটাসের কোনো সম্পর্ক নেই, বাদ। টিটিনি হচ্ছে থাইরক্সিনের কম ক্ষরণের ফলে গলগণ্ড রোগ হয়। প্যারাথাইরয়েড গ্রন্থির সঙ্গে টিটিনি জড়িত রয়েছে, তাহলে বাদ। অপশন এ হচ্ছে ডিম্বাণু সৃষ্টিতে বাধা, এলএইচ। ডিম্বাণু তৈরি হবে না এলএইচ যদি আমার সিক্রিশন না হয়, কারণ এলএইচ এবং ইস্ট্রোজেনের একটা সার্জ হলে পরেই ওভিউলেশন হয়। ওকে, ওভিউলেশন যদি না হয় তাহলে অ্যাকচুয়ালি সেকেন্ডারি ইউসাইট তৈরি হবে না, আর সেকেন্ডারি ইউসাইট তৈরি না হয় স্পার্ম এন্ট্রি না হলে পরে সেখানে ডিম্বাণু আমার তৈরি হবে না। তো আমাদের কোশ্চেন নম্বর 5-এর রাইট অপশন হয়ে যাবে অপশন এ এলএইচ, যা কিনা ডিম্বাণু সৃষ্টিতে বাধা করে, এলএইচের কম ক্ষরণ। ওকে, কোশ্চেন নম্বর 6 বলছে শীত প্রধান অঞ্চলে পাখির ডানা সরু হয় এবং উষ্ণ অঞ্চলে পাখির ডানা অপেক্ষাকৃত পুরু হয়। একে বলে অ্যালেন্স রুল, জর্ডানস রুল, বার্জম্যান রুল, রেন্স রুল। ওকে, এটা আমাদের এক ধরনের অ্যাডাপ্টেশন, ইকোলজিক্যাল অ্যাডাপ্টেশন, টেম্পারেচার অ্যাসোসিয়েটেড, টেম্পারেচারের সাথে সবগুলো জড়িত। অ্যালেন রুল বলো, জর্ডানস রুল বলো, বার্জম্যানস রুল বলো, এবং রেন্স যে রুলগুলো রয়েছে, এই যে রুলসগুলো রয়েছে, যতগুলো রুলস রয়েছে
প্রত্যেকটা রুলসই আমার ইকোলজিক্যাল অ্যাডাপ্টেশনের সাথে জড়িত। বিশেষ করে আমাদের বার্ডসম্যান রুল রয়েছে, টেম্পারেচার এফেক্ট করে টোটাল বডি কনফিগারেশনটাকে চেঞ্জ করতে, আমাদের টোটাল বডি এবং তার বডি পার্টসগুলো চেঞ্জ হয়ে যায়। ওকে, অ্যালেন্স রুল যে রয়েছে সেই অ্যালেন্স রুলসে বার্ডসম্যানস রুল যেমন হলো, অ্যালেন্স রুলসের ক্ষেত্রে কী হচ্ছে যে আমাদের শীতপ্রধান অঞ্চল, যেটা শীতপ্রধান অঞ্চলে কি হচ্ছে বডি সাইজটা একটু বড় হচ্ছে, কিন্তু গ্রীষ্মপ্রধান অঞ্চলে বডি সাইজটা একটু ছোট হচ্ছে। অন্যদিকে জর্ডানস রুল বলছে মাছেদের ক্ষেত্রে কোল্ডার অঞ্চলের যে মাছগুলো আছে তারা বেশিরভাগ ভার্টিব্রেটস হয়, মানে অস্থিযুক্ত হয়, আর ওয়ার্মার অঞ্চলে বেশিরভাগ অস্থিযুক্ত না হয়ে তরুণাস্থিযুক্ত হয়, এগুলো বলেছে। আর রেন্স রুল বলেছে আমার পাখির ডানার সাথে জড়িত অ্যাডাপ্টেশন। তো আমাদের কোশ্চেন নাম্বার 6-এর উত্তর হয়ে যাবে অপশন ডি, রেন্স রুল। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন বলছে 1:1:1 জেনোটাইপিক অনুপাত বা জেনোটাইপের অনুপাত পাওয়া যাবে এক সংকর ক্রসে, এক সংকর টেস্ট ক্রসে, দ্বিসংকর ক্রসে, দ্বিসংকর টেস্ট ক্রস। আচ্ছা, এক সংকর জননের জেনোটাইপিক অনুপাত কি ছিল আমাদের? 1:2:1। দ্বিসংকর জননের জেনোটাইপিক অনুপাত অনেক বড় ছিল, ফেনোটাইপিক অনুপাত ছিল 9:3:3:1। আচ্ছা, আর এক সংকর জননের ফেনোটাইপিক অনুপাত ছিল 1:3:1। তো আমাদের জেনোটাইপিক অনুপাত বলেছে, এক সংকর জননের জেনোটাইপিক অনুপাত তো হবে না, দ্বিসংকর জননের জেনোটাইপিক অনুপাত হবে না। এবার পড়ে রইল দুটো টেস্ট ক্রস, এক সংকর জননের টেস্ট ক্রস, দ্বিসংকর জননের টেস্ট ক্রস। টেস্ট ক্রস কাকে বলে আমরা নিশ্চয়ই জানি। টেস্ট ক্রস কাকে বলে? যে কোনো একটা জীবের যখন জেনোটাইপ জানতে হয় আমাকে, তখন টেস্ট ক্রস করতে হয়। তো সেটার জন্য কি করব, আমার কাছে যে জীবটা আছে, যে কোনো একটা অর্গানিজম আছে, তার যে জেনোটাইপ, তার সঙ্গে সেই রিসেসিভ প্যারেন্টে যদি আমি ক্রস করাই, তাহলে পরে আমি কিন্তু জেনোটাইপটা জানতে পারবো। সে ফর এক্সাম্পল এরকম আমার কাছে একটা প্ল্যান্ট আছে, মটরশুঁটি প্ল্যান্ট, যেটার জেনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি। তো এটা আমি সাপোজ জানি না, ওকে, এটা আমি সাপোজ জানি না। তো এর সঙ্গে আমি কি করাবো, যদি হোমোজাইগাস রিসেসিভ প্যারেন্টের ক্রস করাই, তাহলে পরে কিন্তু আমি টেস্ট করতে পারবো যে এর জেনোটাইপ কি আছে। এর জেনোটাইপ কি আমি জানি না, তো এর জন্য আমি কি করব, হোমোজাইগাস রিসেসিভ প্যারেন্টের সাথে করাবো, সেটাকে আমি বলবো টেস্ট ক্রস। ওকে, কিন্তু এটা যদি হোমোজাইগাস ডমিনেন্ট প্যারেন্টের সাথে হয়ে যায়, এটা যদি হোমোজাইগাস ডমিনেন্ট প্যারেন্টের সাথে হয়ে যায়, দ্যাট উইল বি কল্ড অ্যাজ ব্যাক ক্রস। এটাকে কি বলা হবে? ব্যাক ক্রস। ওকে, তো সমস্ত টেস্ট ক্রসই, সমস্ত ব্যাক ক্রসই টেস্ট ক্রস, বা সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস নয়। তাহলে এইখানে কি বলছে, দ্বিসংকর জনন বা এক সংকর জননের ক্ষেত্রে যদি আমরা দেখি, এক সংকর জনন, সাপোজ আমি ধরে নিলাম এটা এক সংকর জনন, অর্থাৎ এক জোড়া ফেনোটাইপিক বৈশিষ্ট্য অ্যালিলের উপর আমি করব। তো ক্যাপিটাল টি স্মল টি, তার সঙ্গে আমি ক্রস করলাম স্মল টি স্মল টি। তাহলে এখানে আমি কি পেয়ে যাব? ক্যাপিটাল টি স্মল টি, এখানে কি পেয়ে যাচ্ছি? স্মল টি স্মল টি। এদের আমি ক্রস যদি করাই, কি দেখতে পারবো? ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। তাহলে দুটো লম্বা, দুটো বেটে গাছ পেলাম। ওকে, ফেনোটাইপিক জেনোটাইপিক অনুপাত কি হচ্ছে? দুটো 2:2, অর্থাৎ 1:1। তাহলে এক সংকর জননে কিন্তু আমি দুটো পাচ্ছি, তাই না? তাহলে এটাও বাদ চলে গেল। তাহলে আমার পড়ে রইলো একটাই অপশন, দ্বিসংকর জননে টেস্ট ক্রস, যেটার মাধ্যমে কি হবে না, আমাদের যে জেনোটাইপিক রেশিওটা হবে দ্বিসংকর জননের টেস্ট ক্রসের ক্ষেত্রে, সেটা হয়ে যাবে 1:1:1:1। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নতে চলে যাই। নেক্সট প্রশ্ন ছিল প্রশ্ন নম্বর 8, যে পরিমাণ মূত্রথলিতে জমা হলে মূত্রত্যাগের ইচ্ছা প্রকট হয়। এটা আমরা মিক্সচুরেশন রিফ্লেক্স রেনাল ফিজিওলজি পার্টে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, সেখানে আমরা ডায়াগ্রাম স্ট্রাকচার দিয়ে বলেছি। তো সেখানে আমরা 350 ml এর মতো বলেছিলাম, এখানে আমাদের 350 ml নেই, 400 ml অপশন আছে, 1 লিটার আছে, 400 ডেসিলিটার আছে, 750 ml আছে। তো আমরা এখানে রাইট অপশনটা চুজ করব, অপশন এ 400 ml ফর মিক্সচুরেশন রিফ্লেক্স। ওকে, কোশ্চেন নাম্বার 9 বলছে শ্বসন ক্রিয়ার ছন্দ ও গভীরতা নিয়ন্ত্রণ করে এমন একটি প্রতিবর্ত ক্রিয়া, ব্রেন ব্রিজ প্রতিবর্ত ক্রিয়া, হেরিং ব্রুয়ার প্রতিবর্ত ক্রিয়া, কার্ল প্রতিবর্ত ক্রিয়া, সাইনো অ্যাওর্টিক প্রতিবর্ত ক্রিয়া। তো শ্বসন ক্রিয়ার যে রেগুলেশন, সেই রেগুলেশনের ভিডিও আমরা দেওয়া আছে, ঠিক আছে? সেই রেগুলেশনে আমরা দেখেছি যে আমাদের হেরিং ব্রুয়ার, হেরিংসের নার্ভ কীভাবে সাহায্য করছে। তো হেরিং ব্রুয়ার প্রতিবর্ত ক্রিয়া হয়ে যাবে আমাদের রাইট অপশন ফর শ্বাসক্রিয়ার ছন্দ ও গভীরতা। নাও নেক্সট প্রশ্ন বলছে পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া কোন আয়নের উপর? এটা আমরা সবাই জানি, বোরন, পটাশিয়াম, তামা, ফসফরাস।
তো এখানে আমাদের রাইট অপশন হবে অপশন বি, পটাশিয়াম আয়ন। পটাশিয়াম আয়নের আদান প্রদানের জন্যই কিন্তু পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া হয়। কোশ্চেন নম্বর 11 বলছে শীর্ষ ভাজক কলার বাইরের কোষস্তর যা থেকে ত্বক সৃষ্টি হয় তাকে বলে প্লিরোম, ডার্মাটোজেন, পেরিব্লেম এবং হিস্টোজেন। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে পেরিব্লেম। রাইট অপশন কি যাবে? পেরিব্লেম, অপশন সি। 12 নম্বর প্রশ্ন বলছে একটি সিমনল ও ভেসেলের পার্থক্য হলো। সিমনল আর ভেসেলের মধ্যে কি পার্থক্য? প্রথমত সিমনল আর ভেসেলস হচ্ছে জাইলেম আর ফ্লোয়েমের অংশ, ফ্লোয়েম ও জাইলেমের অংশ। ভেসেলস হচ্ছে জাইলেমের অংশ আর সিমনল হচ্ছে ফ্লোয়েমের অংশ, তাই না? সিমনল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু হচ্ছে আমার ফ্লোয়েম কলার অংশ। অন্যদিকে জাইলেম কলার অংশ হচ্ছে ট্রাকিড, ভেসেলস বা ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। তো এখানে বলছে সিমনল ও ভেসেলের পার্থক্য কি? কার্যক্ষমতাযুক্ত নিউক্লিয়াস নেই। অপশন বি বলছে সাইটোপ্লাজম পূর্ণ হয়। অপশন সি বলছে দ্রুত বিনষ্ট হয়। অপশন ডি সাইটোপ্লাজম অনুপস্থিত। তো দ্রুত বিনষ্ট হয় এরকম কোনো গল্প নেই, সাইটোপ্লাজম প্রত্যেকেরই আছে, সাইটোপ্লাজম অনুপস্থিত থাকে না এরকম নয়। পার্থক্য হচ্ছে কার্যক্ষমতাযুক্ত নিউক্লিয়াস নেই। কার নিউক্লিয়াস নেই? সিমনলের কার্যক্ষমতাযুক্ত নিউক্লিয়াস থাকে না, কারণ তার পাশেই থাকে সঙ্গী কোষ। আমরা অ্যানাটমিতে পার্টে এগুলো আলোচনা করেছি পাশাপাশি ডায়াগ্রাম দিয়ে, তো তোমরা সেই ভিডিওগুলো একটু অ্যানাটমির, প্লান্ট অ্যানাটমির ভিডিওগুলো দেখে নেবে, যেখানে আমাদের স্ট্রাকচারালি বোঝানো হয়েছে সিমনলের স্ট্রাকচার কীরকম হয়, কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষের স্ট্রাকচার কীরকম হয়। তো যেহেতু কম্প্যানিয়ন সেল আছে, তো কম্প্যানিয়ন সেলের নিউক্লিয়াস থাকে, তার নিউক্লিয়াসটাকে কাজে লাগিয়ে সিমনল কিন্তু নিজের কাজটা সেরে নেয়। ওকে, তো এখানে রাইট অপশনে যাবে অপশন এ, কার্যক্ষমতাযুক্ত নিউক্লিয়াস নেই। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন বলছে প্রতিটি হার্বিয়ামের একটি করে আন্তর্জাতিক সংক্ষিপ্ত নাম আছে, হোমোনিম, অ্যাক্রোনিম, টোপোনিম অ্যান্ড টোটোনিম। তো এখানে রাইট অপশন হয়ে যাবে অ্যাক্রোনিম। আচ্ছা, কোশ্চেন নম্বর 14 বলছে সুপনার ডস দেখা যায় মেরোজয়েন্টে, ম্যালেরিয়া পরজীবী আক্রান্ত আরবিসিতে, হিমোজয়েন্ট যেটা একটা দানা, সুপনার্স ডট আচ্ছা সাইজন্টে। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে ম্যালেরিয়ার জীবনচক্র আমার ভিডিও করা আছে, তোমরা সেখান থেকে ম্যালেরিয়ার লাইফ সাইকেল, প্লাজমোডিয়াম ভাইভাক্সের লাইফ সাইকেলটা একটু দেখে নেবে। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে ম্যালেরিয়ার পরজীবী আক্রান্ত আরবিসিতে এই সুপনার্স ডট দেখা যায়। লাস্ট প্রশ্ন বলছে একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল যেখানে সম্পর্কযুক্ত সম্পর্কহীন মোট যে বাস্তুতন্ত্র দেখা যায় তার যে জীববৈচিত্র্যের সম্মিলিত রূপ, টোটালটা অবভিয়াসলি গামা বৈচিত্র্য। ওকে, তো রাইট অপশন হয়ে যাবে অপশন সি। তো এই গেল আমাদের পার্ট 1, যেখানে আমরা 15টা প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকের আমাদের 15টা প্রশ্ন তোমাদের জন্য এখানে আমি রেডি করেছি। তো 15টা প্রশ্ন একটু আমরা দেখে নিই ফটাফট। নেক্সট দিন তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আজকের যে প্রশ্নপত্র তার অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে। নেক্সট যে মক টেস্ট 3 সেখানে আমরা এর অ্যান্সারগুলো আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন বলছে সিনজেনেসিয়াস পুংকেশর যে ফুলের বৈশিষ্ট্য, গোলাপ, জবা, কুমড়ো, সূর্যমুখী। কোশ্চেন নম্বর 2 বলছে নাশপাতি ও বেদানার ভক্ষাংশ যথাক্রমে, অর্থাৎ নাশপাতির একটা বলতে হবে, বেদানার যে অংশটা আমরা খাই। নাশপাতির ক্ষেত্রে কি হচ্ছে, বেদানার ক্ষেত্রে কি হচ্ছে? পুষ্পাক্ষ ও এরিল, ডিম্বাশয় ও রসালো টেস্টা। অপশন সি এরিল ও রসালো টেস্টা, অপশন ডি পুষ্পাক্ষ ও রসালো টেস্টা। ওকে, কোশ্চেন নম্বর 3 বলছে লিঙ্কার ডিএনএতে দৈর্ঘ্য, লিঙ্কার ডিএনএতে কি দৈর্ঘ্য রয়েছে? লিঙ্কার ডিএনএতে দৈর্ঘ্য হচ্ছে 60 বেস পেয়ার যুক্ত, 146 বেস পেয়ার যুক্ত, 200 বেস পেয়ার যুক্ত হয় না 30 বেস পেয়ার যুক্ত হয়? নাও কোশ্চেন নম্বর 4 বলছে অধিক উষ্ণতায় প্রাণীর শারীরবৃত্তীয় নিষ্ক্রিয় থাকে, বেশি উষ্ণতায় অ্যানিম্যাল কি হচ্ছে, তার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিগুলো বন্ধ রাখছে, স্টপ রাখছে, সেটাকে উইল্টিং বলছে, এস্টিভেশন, হাইবারনেশন, অ্যাক্লিমেটাইজেশন। নাও কোশ্চেন নম্বর 5 বলছে সায়ানাইড বিষাক্তকরণ, সায়ানাইড পয়জনিং হয় কোন ক্ষেত্রে? অ্যানিমিক হাইপক্সিয়ার ক্ষেত্রে, হাইপোটক্সিক হাইপক্সিয়ার ক্ষেত্রে, হাইপক্সিক হাইপক্সিয়ার ক্ষেত্রে, হিস্টোটক্সিক হাইপক্সিয়ার ক্ষেত্রে সায়ানাইড জাতীয় যৌগের বিষাক্তকরণ বা পয়জনিং হয়। কোশ্চেন নম্বর 6 বলছে ব্রায়োফাইটা গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? ব্রায়োফাইটদের ক্যারেক্টারিস্টিক্স, কিছুদিন আগে আমরা ব্রায়োফাইটস বললাম। প্রধান দেহ হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, পাতার ন্যায় ফাইলিড থাকে, সংবহন কলা থাকে না, সবকটি। ওকে, কোশ্চেন নম্বর 7 বলছে আরশোলার জননেন্দ্রিয় বেষ্টনকারী যে প্লেট, যেটাকে জননেন্দ্রিয়কে বেষ্টন করে রাখে, সেটাকে বলে গোনোপোফাইসিস, মাশরুমগ্রন্থি, ফ্যালোমিয়ার, ইউট্রিকল। ওকে, 8 নম্বর প্রশ্ন বলছে একটি পলিথ্রোয়নিক ফ্যাটি অ্যাসিড, পলিথ্রোয়নিক ফ্যাটি অ্যাসিড, পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, অ্যারাকিডিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 9 বলছে পারপিউরা রোগে কোনটি সম্পর্কিত? স্নায়ুকোষের ক্ষয় হলে পারপিউরা বলা হয়, পেশির প্রদাহ হলে পারপিউরা বলা হয়, অনুচক্রিকার অভাব হলে সেই রোগটাকে পারপিউরা বলে, নাকি মনোসাইটের অস্বাভাবিকতা দেখা গেলে সেটাকে পারপিউরা বলে। কোশ্চেন নম্বর 10 বলছে প্রথম হৃদধ্বনির দশা হলো, অর্থাৎ কোন সময় প্রথম হৃদধ্বনিটা শোনা যায়? অলিন্দের সংকোচনের সময়, অলিন্দের প্রসারণের সময়, নিলয়ের সংকোচনের সময়, নিলয়ের প্রসারণের সময়। তো আমরা কার্ডিয়াক সাইকেল ওয়ান শট ভিডিওতে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা পড়েছি, সেখানে কিন্তু আমরা আমাদের যে কার্ডিয়াক সাইকেলটা বোঝার সময় কিন্তু অলরেডি 0.8 সেকেন্ড সময়ের মধ্যে যে আমার কার্ডিয়াক সাইকেল সম্পন্ন হয়, সেখানে কিন্তু হার্ট সাউন্ডগুলো নিয়ে আলোচনা করেছি আমি অলরেডি, তো সেই ভিডিওটা তোমরা একটু দেখে নেবে।
কোশ্চেন নম্বর 11, রোডপসিন গঠনে কোনটি অপরিহার্য? রোডপসিন আমরা চোখের অ্যানাটমি পড়েছি, তো সেখানে আমরা স্ট্রাকচার অফ আই দিয়ে কেমিক্যাল চেঞ্জেস, লেয়ার অফ রেটিনার লেয়ারগুলো, কেমিক্যাল চেঞ্জেস উইথিন দ্য রেটিনা কী কী হয় সেগুলো আলোচনা করেছি। তো স্ট্রাকচার অফ আইয়ের যে ভিডিওটা রয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো। রোডপসিন গঠনে কোনটি অপরিহার্য? ট্রান্সরেটিনল, সিসরেটিনল, ট্রান্সরেটিন্যাল, সিসরেটিন্যাল, কোনটা অপরিহার্য? সিসরেটিন্যাল। ওকে, হসন্ত ছিল না ওই জন্য দিয়ে রাখলাম। নিম্নলিখিত কোন পদার্থগুলির মধ্যে কোনটি কিটোন বডি নয়? অ্যাসিটোন, অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, ফাইলোকুইনন না বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, কোনটা হচ্ছে আমার কিটোন বডি নয়? কোশ্চেন নম্বর 13 বলছে মানবদেহে আরবিসিতে প্লাজমোডিয়ামের উপস্থিতি আবিষ্কার করেন কে? মেন্ডেল, ল্যাভেরান, রোনাল্ড রস, স্টিফেন্স। ওকে, কোশ্চেন নম্বর 14 বলছে কোন শৈবাল থেকে অ্যাগার অ্যাগার পাওয়া যায়? এটা মনে হয় প্রশ্ন এসেছিল গত বছর। জেলিডিয়াম, স্পাইরোগাইরা, ক্লোরেলা, উলোথ্রিক্স। ওকে, প্রশ্ন নম্বর 15, লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক নয়? পাক্সিনিয়ার সাথে স্মার্ট রোগ, রুট যেটা আছে তার এক্সাক্ট প্রকৃতির প্রোটোজাইলেম থাকে, কেসিয়া এক ধরনের ফুল কলকাসন্দ কেসিয়া সোফেরা, তার যে পুষ্পপত্র বিন্যাস সেটা ইমব্রিকেট এস্টিভেশনের হয়, রুট প্রেশার গাটেশনের সঙ্গে জড়িত। তো এই হচ্ছে আমাদের 15টা প্রশ্ন। তো এই 15টা প্রশ্নের উত্তর তোমরা করো, কমেন্ট সেকশনে আমাকে জানাও। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট যে মক টেস্টের ভিডিও সেখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।